ভাইয়ের একটা শীট দাও। শীট আছে, দুইটা আছে। আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে অধ্যায়টা শুরু করছিলাম, তো আমরা আজকে অধ্যায় বাকি ম্যাথগুলো দেখি। আচ্ছা, আমরা অনুশীলনী লাস্ট ক্লাস হচ্ছে 4 নাম্বার অঙ্কটা দিয়ে শেষ করছিলাম। আমরা আজকে 1 নাম্বার ম্যাথটা আসো। দেখো আজকে ম্যাথগুলো সহজ, ছোট ছোট ম্যাথ আছে। 1-এর 2 নাম্বার ম্যাথটা আসো। দেখো বল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বাঁকে চলন্ত একটা ক্রিকেট বলকে, তাহলে ভাই এদিকে খেয়াল করো, এটা হচ্ছে একটা ক্রিকেট বল, এটা হচ্ছে অনুভূমিক মানে ভূমি বরাবর সে চলতেছে, ইউ সমান সমান হচ্ছে মনে করো 20 মিটার পার সেকেন্ড। এবার এই ক্রিকেট বলটাকে তার বেগের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করা হলো, তাহলে এই বলটাকে এই দিকে হচ্ছে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করা হলো কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। ভি ইকুয়াল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন তারা প্রশ্ন করছে ব্যাটের আঘাতের বেগ কত। আচ্ছা প্রশ্নটা একটু পড়তে ভুল হয়েছে, প্রশ্নটা একটু পড়ো তো, কি বলছে? বলা হচ্ছে তার বেগের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করা হলে 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে। তাহলে ব্যাট দ্বারা আঘাত করা হলে কত বেগে আঘাত করছে এটা বলে নাই, তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে কোন বেগটা বলছে বলতে হবে? লব্ধি বেগটা। লব্ধি বেগটা বলে দিছে 30 মিটার পার সেকেন্ড। বুঝছি প্রশ্ন? প্রশ্নটা একটু দেখো কি বলছে, যে ব্যাট দ্বারা বেগের সাথে সমকোণে আঘাত করলে তা 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, তার মানে লব্ধিটা বলে দিছে। তাহলে লেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এই ক্ষেত্রে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি। তাহলে cos 90 জিরো হয়ে যাবে, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি ইকুয়াল আসবে রুট ওভার ডাব্লিউ স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। ভি ইকুয়াল রুট ওভার 30 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। দেখো তো কত আসে? 10√5 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা দেখো ভাইয়া, 2-এর 1 ছোট অঙ্ক ভাইয়া, একটু ফাস্ট লেখো সবাই। 2-এর 1 বলা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড এবং 13 মিটার পার সেকেন্ড বেগ ক্রিয়া করে সাম্য অবস্থা রক্ষা করে। একটু দেখো সাম্য অবস্থা কেমনে রক্ষা করে। আগে বুঝো, অঙ্কটা একদম সহজ। এইদিকে মনে করো 7 মিটার পার সেকেন্ড একটা কাজ করতেছে, মনে করো F1 নাম দিলাম, 7 মিটার পার সেকেন্ড। এইদিকে একটা কাজ করতেছে, মনে করো হচ্ছে এটা কাজ করতেছে 8 মিটার পার সেকেন্ড, এটাকে F2 নাম দিলাম, 8 মিটার পার সেকেন্ড। আর আরেকটা হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া এরা ব্যালেন্স হয় ভাইয়া, কোশ্চেনে সাম্য অবস্থা শব্দটা দেখলে তোমার একটু বুঝতে হবে ব্যালেন্স কেমনে হয়, না বুঝলে একটু অঙ্ক বুঝতে সমস্যা হবে। খেয়াল করো, বোঝানোর সুবিধার্থে এখানে একটা রাফ ছবি আঁকি। এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, এইদিকে মনে করো 8 মিটার পার সেকেন্ড কাজ করতেছে। ভাই আরেকটা বেগ আছে কত? 9, 13। এখন ভাইয়া এই 13টা কোন দিকে হবে এটা তোমার বুঝতে হবে। ভাই এদিকে খেয়াল করো, বলো তো এই কণাটার উপরে 13 যদি তুমি এই দিকে দাও, তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এই কণাটা কি ব্যালেন্স হবে কিনা, এখানে আইডিয়া করে বলো তো ভাই। এদিকে দেখো চিত্রে, বলতো তিনোটা বলে উপরের দিকে কাজ করতেছে, তাহলে এই কণাটাকে টেনে কিন্তু উপরের দিকে নিয়ে যাবে। কিন্তু ভাই তুমি একটু দেখো তো ভাই, বলতে এই দুইটা বলের, সবাই একটু খেয়াল করো, এই দুইটা বলের লব্ধি কোন দিকে আসবে? এইদিকে না, 7 আর 8-এ। তাহলে বলো তো এই লব্ধিটা চাইবে এই কণাটাকে এই দিকে নিয়ে যাইতে, কিন্তু তুমি যদি এর ঠিক বিপরীত দিকে একটা বল দিয়ে দাও, বলতে এই লব্ধি আর এই লব্ধি কাইটা দাও, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তারপরে ব্যালেন্স করছে বললে প্রশ্নতে ছবিটা আঁকবে এই ফরম্যাটে। তাহলে F3 ইকুয়াল হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। কেমনে ব্যালেন্স হয়েছে দেখো তো ভাইয়া।
এদিকে এদিকে পরে লেখো ভাই, মেলা টাইম আছে আজকে। বলতে F1 আর F2 এর লব্ধি আসবে এইদিকে, তাহলে এই লব্ধিটাকে ক্যান্সেল করবে কে? 13। আবার দেখো, তুমি যদি F2 আর F3 এর লব্ধি চিন্তা করো, F2 আর F3 এর লব্ধি আসবে এই বরাবর, এটাকে ক্যান্সেল করে দিবে 7। আবার 13 আর 7 এর লব্ধি আসবে এই বরাবর, এটাকে ক্যান্সেল করে দিবে কে? 8। তার মানে এরা হচ্ছে এখানে ব্যালেন্স অবস্থায় থাকবে। বুঝছি ভাই? এখন ভাইয়া মাথা রাখবা, তাহলে কে কারে ব্যালেন্স করতেছে? বলতে এই দুইটার লব্ধিকে কে ব্যালেন্স করছে? 13। তাহলে ভাইয়া এটা বলতে পারি কিনা F1 আর F2 এর লব্ধি হবে 13 সমান, কারণ ব্যালেন্স করছে। আবার F2 আর F3 এই দুইটার লব্ধি কার সমান হবে? F1 এর সমান। তার মানে মাথায় রাখবা, যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপরটার সমান। এখানে একটু নোট লিখে রাখো, তারপর আমরা ম্যাথটা করবো নি। নোট, যে কোনো দুটির লব্ধি হবে অপরটির সমান। ম্যাথটার সাথে একটা নোট লিখে রাখে, হ্যাঁ, যে কোনো দুটার লব্ধি হবে অপরটার সমান, তাইলে হচ্ছে এরা ব্যালেন্স হবে। এখন আমাদের কাছে চাইছে কি, খেয়াল করো, প্রশ্নে চাইছে ক্ষুদ্রতর বেগ দুইটার অন্তর্গত কোণ বের করো। ক্ষুদ্র বেগ দুইটার মানে এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে বলছে, তাহলে এই দুইটার মাঝখানে আমরা অ্যাঙ্গেল বের করব। এখন ভাইয়া তোমরা বাইরে একটু হেল্প করো তো, তোমাকে তারা বল ফিক্স করে দিছে F1 আর F2, তাহলে F1 আর F2 এর জন্য লব্ধি কত হবে? F3। তাহলে লেখা হচ্ছে এখানে বা সাম্য অবস্থায় F1 ও F2 এর লব্ধি F3। সাম্য অবস্থায় F1 ও F2 এর লব্ধি হবে F3 এর সমান। F1 আর F2 এর লব্ধি হবে F3 এর সমান। তাহলে সুতরাং F3 সমান সমান রুট ওভার F1 স্কয়ার F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos আলফা। তাহলে F3 এর মান বসো, 13 স্কয়ার, F1 হচ্ছে 7 স্কয়ার, F2 হচ্ছে 8 স্কয়ার প্লাস 2.7.8 cos আলফা, বা 2.7.8 cos আলফা সমান সমান হচ্ছে 13 স্কয়ার মাইনাস 7 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, বা একটু ক্যালকুলেটর চাপ দাও, 13 স্কয়ার মাইনাস 7 স্কয়ার মাইনাস 8 স্কয়ার বাই 2.7.8। দেখো ভাই আলফাটা কত আসে। পঞ্চাশ, 60 ডিগ্রি। তাহলে আলফার ভ্যালু আসলো 60 ডিগ্রি। এখন বলো তো, সেম প্রসেসে সবগুলো অ্যাঙ্গেল বের করা যাবে না ভাই? যদি তোমাকে F2 আর F3 বলতো, তাহলে তুমি F1 কে লব্ধি ধরে বের করে ফেলবা। তোমার যদি F1 আর F3 বলে, তাহলে F2 কে লব্ধি ধরে বের করে ফেলবা। আসো পরের কোশ্চেনটা যাই। তিনের 2 নম্বর কোশ্চেনটা দেখো। তিনের 2 বলছে এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে, তাহলে ছবি আঁকো ভাই। আমরা ধরে নিলাম এই দিক বরাবর হচ্ছে আমাদের স্রোত, ভি সমান সমান স্রোতের বেগ, এই দিক বরাবর আমাদের স্রোত যাচ্ছে। তো কোন এক ব্যক্তি সে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করছে, আমরা মনে করলাম ইউ সমান হচ্ছে সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ বলতো, তোমরা ফিজিক্সে আমরা এগুলা পড়ছি, বলতো সে 90-তে যাত্রা করলে কি সে ওই পয়েন্টে পৌঁছাবে ভাই? না, সে লব্ধি বরাবর একদিকে চলে যাবে। তো সে এই দিক বরাবর একদিকে চলে আসছে, তাহলে সে ও বিন্দু থেকে এর উদ্দেশ্যে যাত্রা করে বি তে চলে আসছে। তো দেখো, এটা দেখালাম আমরা হচ্ছে লব্ধি ডাব্লিউ। দেখো কি বলছে, এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রা স্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 2.5 কিলোমিটার ভাটিতে পৌঁছিল। বলতো ভাইয়া ভাটি বলতে কি বোঝায়? ভাটি অঞ্চল বলে না ভাইয়া, মানে পাড়ের অঞ্চল আর কি। তাহলে ভাইয়া বলো তো, যে বিন্দুতে পৌঁছানোর কথা সেই বিন্দু থেকে 2.5
কিলোমিটার দূরে যায় পৌঁছাইছে সে, তাহলে এই ডিস্টেন্সটা আমাদেরকে বলে দিছে হচ্ছে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার দূরে যায় সে পৌঁছাইছে। আচ্ছা, এখন প্রশ্ন বলছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে, সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে, তাহলে সাঁতারুর বেগ ইউ সমান সমান হচ্ছে 2v। তারা বলে দিছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ। তো কোশ্চেনে বলছে নদীর প্রস্থ নির্ণয় করো, তাহলে ভাই আমরা নদীর প্রস্থটা এখানে দেখালাম, নদীর প্রস্থ এখানে দেখালাম ডি, তাহলে আমাদেরকে এই ডিটা বের করতে বলছে। বলতো নদী পার হওয়ার বাংলা সূত্রটা কি ছিল? সময় বের করা, প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। তাহলে দেখো আমরা জানি নদী পার হতে সময়, আমরা জানি নদী পার হতে সময় টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে প্রস্থ বরাবর বেগ। তো ভাই আমাদের প্রস্থ বরাবর বেগটা কত আছে দেখো চিত্রে, ইউ। তাহলে প্রস্থ বরাবর বেগটা হচ্ছে ইউ, বা টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে 2v। তাহলে প্রস্থ বরাবর বেগটা হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউ এর জায়গায় আমরা মান বসাই দিলাম হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে 2v। এবার আসো আবার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া প্রশ্নে দেওয়া আছে যে পার বরাবর সে কোন দূরত্বটা অতিক্রম করছে, এ বি সমান সমান, ভাই এই যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, এস ইকুয়াল ভিটি। বলতো চিত্রে দেখো তো পার বরাবর তার কতটুকু বেগ কাজ করতেছে, যে নদীর পাড়ের দিকে কোন বেগটা কাজ করতেছে, ভি। তাহলে এখানে বসা হচ্ছে ভি ইন্টু হচ্ছে টি, বা এ বি এর মান হচ্ছে 2.5, ভি টি এর মানে এই ম্যাথে বের করছো ডি ডিভাইডেড বাই 2v, ভিভি কাটা, তাহলে ডি এর মান চলে আসে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে তোমাকে নদীটার প্রস্থ বের করতে বলছে, তাহলে নদীর প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার। তিনের 3 নাম্বারটা দেখো। তিনের 3 বলছে এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি মিনিট সময় লাগে। বলতে হবে একটা নদীতে কোনো স্রোত নাই, তাহলে তুমি ওইটা পার হইতে টি মিনিট সময় লাগছে তোমাকে বলছে। তাহলে বলো তো ভাইয়া স্রোতহীন নদীতে এস ইকুয়াল হচ্ছে ইউ ইন্টু টি, আমরা পাশে লিখে ধরি সাঁতারুর বেগ সমান সমান হচ্ছে ইউ। ভাই একটু হেল্প করো তো ভাইয়া, স্রোতহীন নদীতে তুমি পার হইছো, তাহলে এখানে শুধুমাত্র তোমার বেগই থাকবে, আর কারো বেগ থাকবে না, তাই না ভাই? স্রোতহীন মানে এখানে তোমার উপর স্রোতের কোনো বেগ নাই, তোমার বেগ যেটা ওইটাই। তাহলে নদীটা পার হয়েছি, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান আমার বেগ ইন্টু সময়। তাহলে ভাইয়া এখান থেকে আমরা ইউ এর মানটা বের করে নাও, তাহলে ইউ ইকুয়াল আসবে হচ্ছে এস বাই টি। এটা হচ্ছে স্রোতহীন নদীতে। এখন স্রোত থাকলে কিন্তু ভাইয়া ঘটনাটা অন্যরকম হয়ে যাবে, তাহলে স্রোত থাকলে ঘটনাটা অন্যরকম হয়ে যাবে। এরপরে বলছে কি দেখো, স্রোত থাকলে টি1 সময়ে সে এটা সোজাসুজি পার হয়, স্রোত থাকলে। তাহলে লেখা হচ্ছে স্রোত থাকলে, ভাই একটু খেয়াল করো, স্রোত থাকলে তাহলে আমরা মনে করলাম এই দিকে হচ্ছে ভি সমান হচ্ছে স্রোতের বেগ। ভাই তোমরা ভাইরা একটু হেল্প করবা ভাই প্লিজ, কারণ তোমরা ভেক্টর অধ্যায় এগুলো করছো ফিজিক্সে। তুমি সোজাসুজি এখন এই নদীটা পার হবা, কোন দিকে যাত্রা করবো?
না না, লব্ধি বরাবর যাত্রা করলে কি সোজাসুজি পার হইতে পারবে রে ভাই? তুমি তো এইদিকে চলে যাও, তার মানে ব্যাকে যাত্রা করতে হবে, তাই না? তাহলে আমাদেরকে এই দিক বরাবর এখন যাত্রা করতে হবে। এই দিক বরাবর যাত্রা করলে তোমার লব্ধিটা আসবে হচ্ছে এই বরাবর, লব্ধিটা আসবে এই বরাবর, তখন তুমি এই নদীটা সোজাসুজি পার হইতে পারবা। বুঝছি ভাই? তাহলে স্রোত থাকলে আমাদেরকে যাত্রা করতে হবে একটু ব্যাক সাইডে, ব্যাক সাইডে যাত্রা করে আমরা সামনে পৌঁছাবো। তাহলে এখন নদী পার হতে সময়, এই ক্ষেত্রে আমরা নদী পার হতে কত সময় লাগে আমরা যদি বের করি, নদী পার হতে সময়, ভাই তোমরা একটু হেল্প করবা। টি ইকুয়াল, আমাদের সূত্রটা ছিল প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। এই কোশ্চেনে বলে দিছে নদীটার প্রস্থ হচ্ছে এস, তাহলে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর বেগ। ভাইয়া প্রস্থ বরাবর কত বেগ কাজ করতেছে? লব্ধিটা ডাব্লিউ। তাহলে এইখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা বের করে নাও, এস বাই টি। এটা মনে হয় টি ওয়ান দ্বারা প্রকাশ করছে প্রশ্ন থেকে, তুমি এটাকে টি ওয়ান দিলাম, এস বাই টি ওয়ান। এবার আমাদেরকে কিছু একটা প্রমাণ করতে বলছে, আসো আমরা সেই প্রমাণের দিকে আগাই। ভাই এদিকে দেখো তো, এই ভিটাকে তুমি এখানে নিয়ে আসো ডট ডট দিয়ে। তাহলে এই ভিটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, চিত্র হতে, চিত্র হতে ইউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তো তোমাকে কার মান বের করতে বলছে? দেখো স্রোতের বেগ মানে ভি এর মান বের করতে বলছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। ভাইয়া এই যে দেখো, এই যে ইউ এর মান এই জায়গায় বের করছো তুমি, ডাব্লিউ এর মান এই জায়গায় বের করছো, এই দুইটা মান এখানে বসায় দিচ্ছি ভাইয়া। বা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে এস বাই টি তার হোল স্কোয়ার, মাইনাস ডাব্লিউ স্কোয়ার এস বাই টি ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। বা ভি স্কোয়ার সমান সমান একটা এস স্কোয়ার কমন নিয়ে নিলাম, ওয়ান ভাগ টি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ টি ওয়ান স্কোয়ার। তাহলে সুতরাং ভি ইকুয়াল এস রুট ওভার ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ টি ওয়ান স্কোয়ার। আসো 3-4 নম্বর অঙ্কটা দেখো। তিনের চার দেখো, বলা হচ্ছে এক ব্যক্তি সোজাসুজি ভাবে টি ওয়ান সময়ে একটি নদী, বা এখানে শব্দটা একটু দাগায় রাখো, পারাপার হতে করতে পারে। বলতে এই কথার মানে কি বলতে পারবা? যাইতে এবং আসতে টোটাল সময়টা বলছে টি ওয়ান। বুঝছো কিনা দেখো, পারাপার লিখছে না, শব্দটা পার লেখে নাই কিন্তু। তিনের চার দেখো, এক ব্যক্তি সোজাসুজি ভাবে টি ওয়ান সময়ে একটি নদী পারাপার করতে পারে, মানে যাইতে এবং আসতে টোটাল সময়টা মানে যাওয়া আসার সময় হচ্ছে টি ওয়ান। নদীর তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া আসা করতে, তাহলে এবার ডি পরিমাণ দূরত্ব যাবে এবং আসবে, এতে তার টি টু সময় লাগে। তো তোমার কিছু একটা প্রমাণ করতে বলছে, আসো আমরা ফার্স্টে মনে করলাম এই হচ্ছে আমাদের নদীটা ভাই, এই হচ্ছে নদীটা, সোজাসুজি পার হওয়া কিন্তু বলছে ভাইয়া। তাহলে আমরা একটু আগে করছি, সোজাসুজি পার হইতে হইলে আমাদেরকে এই দিকে যাত্রা করতে হয়। তাহলে এটা হচ্ছে ভি, ভি তারা বলছে স্রোতের বেগ। হ্যাঁ, ভি হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ। আর এই দিকে আমাদের লব্ধি বরাবর কাজ করবে হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, লব্ধি বরাবর কাজ করবে হচ্ছে ডাব্লিউ। তাহলে ভাই আমরা যদি এখানে লিখি লব্ধি ডাব্লিউ হলে ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা,
তাহলে ডাব্লিউ সমান সমান হচ্ছে √/u² - v²। এখন ভাইয়া তোমরা একটু বাইরে হেল্প করবা ভাই এদিকে, কারণ একটা লাইন একসাথে লিখে ফেলবো। ভাই এদিকে এদিকে পরে লেখো তুমি। বলতে এই নদীটা পার হইতে যদি ভাইয়া সময় টি ধরি, টি সমান কত আসবে? নদীর প্রস্থটা যদি ডি হয়, ভাই এদিকে এদিকে কত আসবে? প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বাই। বলতে এটা তো শুধু যাওয়ার সময়, তাহলে ভাই আসার সময় আবার কত হবে বলো তবে? টি প্রাইম ইকুয়াল ডি বাই কত? ডাব্লিউ। তাহলে যাওয়া আসার সময়টা কত হবে বলো তো ভাইয়া? এই দুটার যোগফল। তাহলে দেখো তো সেটাকে তারা T1 ধরছে, তাহলে সোজাসুজি সোজাসুজি নদী পারাপারের সময়, সোজাসুজি নদী পারাপারের সময় T1 সমান সমান হচ্ছে 2 ইন্টু D/W। দেখো লাইনটা বুঝো কিনা। যাওয়ার সময় হচ্ছে D/W, তাহলে যাওয়া আসার সময়, তাহলে দুইটা সময়, তাহলে 2 ইন্টু D/W। তাহলে এটা আসবে হচ্ছে 2D ডিভাইডেড বাই ডাব্লিউ এর মান বসায় দাও, √/u² - v²। এটা হচ্ছে T1, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এখন পরে আরেকটা ছবি আঁকি আমরা এবার। আবার তীর বরাবর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া আসার সময়, সমান দূরত্ব যাওয়া ও আসার সময়। আমাদের বইয়ে এই সময়টা বলে দিচ্ছে হচ্ছে T2। তাহলে T2 সমান সমান, তোমাদের ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দিকে হচ্ছে আমাদের স্রোতের বেগ কাজ করতেছে, এই পয়েন্টটাই তুমি যাত্রা করে মনে করে এখানে আসবা। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিছে নদীর প্রস্থের সমান দূরত্ব, তার মানে দূরত্বটা তোমাকে ডি নিতে হবে। এখন ভাইয়া এই দূরত্বটা তুমি একবার যাবা, তাহলে যাওয়ার সময় তোমার বেগ হচ্ছে এইদিকে ইউ। এই দূরত্বটা তুমি আবার ব্যাক করবা, তাহলে ব্যাক করার সময় তোমার বেগটা হচ্ছে এইদিকে থাকবে ইউ, যাবা এবং আসবা। ভাইয়া ছবিটা দেখে ফার্স্টে তোমরা ভাইরে বলো তো, যাওয়ার সময় তোমার বেগ কত কাজ করবে? যাওয়ার সময় তোমার বেগ কত কাজ করবে? এই যে এখান থেকে যখন এখানে আসবা, এই আসার সময় তোমার বডির উপর বেগ কত কাজ করবে? ভাই ইউ আর ভি দুইটা একই ডিরেকশনে না আসার সময়? তাহলে তুমি যখন এইখান থেকে এখানে আসবা তোমার বেগ কাজ করবে ইউ প্লাস ভি। আর যখন ব্যাক করবা ভাইয়া, তুমি এই দিকে যখন ব্যাক করতেছো, তাহলে তোমার বেগ আর স্রোতের বেগ উল্টা দিকে, তাহলে এই ক্ষেত্রে বেগ কাজ করবে কত? ইউ মাইনাস ভি। এগুলা কেন বলছি ভাইয়া? বলতো আমরা তো জানি এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল কত আসে ভাইয়া? এস বাই ভি। তাহলে তোমরা ভাইয়া একটু বলো তো, যাওয়ার সময় প্রথম এই দিকে খেয়াল রাখো ভাই, যখন যাচ্ছি যাওয়ার সময় বেগটা হবে ইউ প্লাস ভি। তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই, এস এর জায়গায় আসবে হচ্ছে ডি, আর যাওয়ার সময় তোমার বেগ কাজ করতেছে কত? ইউ প্লাস ভি। তাহলে ইউ প্লাস ভি, এটা ডট ডট দিয়ে আমরা লিখে রাখলাম যাওয়ার সময়। এটা হচ্ছে যাওয়ার সময় প্লাস। এবার ফিরে আসার সময়টা একটু খেয়াল করো। তুমি যখন ফিরে আসবা ভাইয়া, ব্যাক করবা, ব্যাক করার সময় তোমার বেগ হবে ইউ মাইনাস ভি। তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই, ব্যাক করবো সেম দূরত্ব, ডি পরিমাণ দূরত্ব, বেগটা কাজ করবে ইউ মাইনাস ভি, তাহলে ইউ মাইনাস ভি। এটা হচ্ছে ফিরে আসার সময়, এটা হচ্ছে ফিরে আসার সময়। লিখে রাখো তাহলে পরে বুঝতে পারবা। ফিরে আসার সময়, তাহলে একটা হচ্ছে যাওয়ার সময়, একটা হচ্ছে ফিরে আসার সময়। তাহলে আমরা এখান থেকে যদি মানটা বের করি, বা T2 ইকুয়াল হচ্ছে ডি কমন নিয়ে নিলাম, তাহলে 1/u প্লাস ভি প্লাস 1/u মাইনাস ভি, বা T2 ইকুয়াল হচ্ছে ডি ইউ প্লাস ভি ইন্টু হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে এটা কাটা যাবে, ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি, বা T2 ইকুয়াল হচ্ছে ডি ইন্টু নিচে আসবে u² মাইনাস v², উপরে ভিভি কাটা থাকবে হচ্ছে 2u।
তাহলে আমরা এটাকে একটু সাজায় যদি লিখি, তাহলে T2 ইকুয়াল আসবে 2du ডিভাইডেড বাই হচ্ছে u প্লাস v u স্কোয়ার মাইনাস v স্কোয়ার। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আর রেজাল্টে দেখো আমাদেরকে কি করছে, T1 আর T2 এর অনুপাত বের করতে বলছে, মানে 1 কে 2 দ্বারা ভাগ করে দাও, 1/2। T1 বাই T2 সমান সমান হচ্ছে 2d ডিভাইডেড বাই রুট ওভার u স্কোয়ার মাইনাস v স্কোয়ার 2du ডিভাইডেড বাই u স্কোয়ার মাইনাস v স্কোয়ার। তাহলে কাটাকাটি করো ভাইয়া, ভাই কাটলে কত থাকবে বলো তো ভাই? তোমার এই 2d আর এই 2t কাটা চলে যাবে, আর এটা উপর উঠে যাবে, তাহলে u স্কোয়ার মাইনাস v স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে u ইন্টু রুট ওভার u স্কোয়ার মাইনাস v স্কোয়ার, বা T1 বাই T2 সমান সমান, ভাইয়া দেখো তো এটা সেম না ভাই? তাহলে একটার উপর রুট আছে, একটার উপর রুট নাই, তাহলে কাটলে উপর একটা রুট চলে আসবে, তাহলে রুট u স্কোয়ার মাইনাস v স্কোয়ার বাই u। তাহলে সুতরাং সাইড চেঞ্জ করে নাও, রুট u স্কোয়ার মাইনাস v স্কোয়ার বাই u সমান হচ্ছে T1 বা T2। তাহলে এবার তোমাকে অনুপাতটা লিখলেই হবে, তাহলে সুতরাং রুট ওভার u স্কোয়ার মাইনাস v স্কোয়ার অনুপাত u সমান হচ্ছে T1 অনুপাত T2। এটা প্রমাণ করতে বলছে। আসো 5 নম্বর অঙ্কটাতে আসো, পরের পেজে। না, বলা হচ্ছে একটা কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। না, খেয়াল করো এখানে একটা কণা আছে, এ বিন্দু থেকে মনে করো সে যাত্রা করছে, সে 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 3 মিটার পার সেকেন্ড। এই বেগে কতক্ষণ চলছে একটু খেয়াল করো তো ভাইয়া। 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর্যন্ত সে এই বেগে চলছে, 3 সেকেন্ড। এখন খেয়াল করো তো 3 সেকেন্ড পর এই কণাটা যখন এইখানে আছে, একটু মনোযোগ দিও ভাইয়া, এবার এই কণাটার উপরে আরো একটা বল প্রয়োগ করছে, সবাই খেয়াল করো, 4 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এই দিকে আরো একটা বেগ প্রয়োগ করা হয়েছে এবার 4 মিটার পার সেকেন্ড। ভাইয়া বলো তো প্রথম স্টেপ শেষে যখন সে যে এই স্টেপে আসে, এই পয়েন্ট আছে, এই পয়েন্টেও তার বেগ কত বলো তো ভাই? 3। মানে এই পয়েন্টে তার বেগটা ছিল 3, বেগের ডিরেকশন ছিল এইদিকে। এখন খেয়াল করো তো ভাইয়া, 3 সেকেন্ড পর কণাটার উপর কয়টা বেগ হয়ে গেল একই সময়? 2টা। তাহলে বলো তো ভাইয়া কণাটা তো সোজাও যাবে না, উপরেও যাবে না, কণাটা এই দিক বরাবর কোনাকুনি কোন একদিকে চলে যাবে। তাহলে আমরা ধরে নিলাম কণাটা এরকম কোন এক জায়গায় চলে আসছে, ঠিক আছে? এরকম কোন এক জায়গায় মনে করো কণাটা চলে আসছে, এরকম কোন এক জায়গায় চলে আসছে সি বিন্দুতে। এখন তারা তোমার কাছে কি চাইছে বলো তো ভাই? প্রথম বিন্দু কোনটা বলো তো ভাই? এ। আর শেষ বিন্দু কোনটা? সি। তারা তোমার কাছে এ আর সি এর মধ্যকার দূরত্ব বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমরা যে কাজটা করলাম ভাইয়া, সি থেকে এইদিকে একটা লম্ব টানলাম, মনে করো সিডি। সি থেকে এইদিকে একটা লম্ব টানলাম, মনে করো হচ্ছে এ বি সি ডি, ই নাম দিলাম মনে করো। তাহলে আমাদের কাছে চাইছে কি? আমাদের কাছে চাইছে এই দূরত্বটা ভাইয়া, সব একটু খেয়াল করো, এ আর সি যোগ করে দাও। আমাদের কাছে তারা এই দূরত্বটা বের করতে বলছে, প্রথম বিন্দু আর শেষ বিন্দুর দূরত্বটা বের করো, এই এসি দূরত্বটা বের করতে বলছে। ঠিক আছে, এই দূরত্বটা আমরা এখন বের করবো। ঠিক আছে, আমরা এই দূরত্বটা বের করবো, একদম সিম্পল ভাইয়া, এই দূরত্বটা আমরা বের করবো। তো দেখা হইলে ভাইয়া কিছু জিনিস একটু মুছি।
এক হয়েছে। এবার ভাই দেখো তো, ভাই যদি কিছু জিনিস মুছে দিই, বলতে এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি অতিভুজ বের করলে আমাদের অঙ্ক হবে। তাহলে বলতো অতিভুজ বের করার জন্য তোমার এ আর ডি বের করা লাগবে, আর সি আর ডি বের করা লাগবে। তাহলে আসো আমরা বলতে এখানে কয়টা স্টেপে আছে? দুইটা স্টেপে। এই স্টেপে কয় সেকেন্ড চলছে? 3 সেকেন্ড। তাহলে লেখা হচ্ছে 3 সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এ বি সমান সমান হচ্ছে ভিটি। তাহলে ভি হচ্ছে 3, টি হচ্ছে 3, কণাটা হচ্ছে 9 মিটার গেছে। ভাইয়া এই যে এইখানে যে তুমি বেগটা অ্যাড করছিলা 4 মিটার/সেকেন্ড, এভাবে সে কয় সেকেন্ড চলছে বলে দিছে ভাই? 2 সেকেন্ড। তাহলে বলো তো এই 2 সেকেন্ডে ভাইয়া, এই 2 সেকেন্ডে তো বস্তুটা এখান থেকে এখানে আসছে, বলতো বস্তুটার গতি এখন কয় মাত্রিক? দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক হওয়া মানে সে এক্স অক্ষে একটা দূরত্ব অতিক্রম করবে, ওয়াই অক্ষে একটা দূরত্ব অতিক্রম করবে। কয় সেকেন্ডে বলো তো ভাইয়া? 2 সেকেন্ডে। তাই না ভাই? তাহলে লেখা হচ্ছে পরবর্তী 2 সেকেন্ডে অনুভূমিক দূরত্ব বিডি ইকুয়াল হচ্ছে ভিটি। তাহলে এই ক্ষেত্রে ভি এর মান হবে কোনটা ভাইয়া? 3, আর টাইম হবে কত ভাইয়া? 2, তাহলে 6 মিটার। সর্বশেষ ভাইয়া আবার উলম্ব দূরত্ব সিডি সমান সমান হচ্ছে ভিটি। তাহলে উলম্ব দিকে তার বেগটা দেখো, এই যে ভাইয়া ছবিতে উলম্ব দিকে তার বেগটা হচ্ছে 4, আর টাইম 2 সেকেন্ড, 8 মিটার। তো ভাই আমরা সবগুলা জিনিস বের করে নিয়ে আসলাম। এবার এই বড় ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, একটু আগে যেটা ভাই বললাম। এখন ত্রিভুজ এ বি সি এসি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার, বা এসি সমান সমান, ভাইয়া একটু এদিকে দেখে পরে লেখো তো, বলতে এডি যেটা আছে এটাকে দুইটা পার্টে লেখা যাবে না? এবি প্লাস বিডি। তাহলে ভাই এটাকে লিখলাম এবি প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। মান বসায় দাও ভাইয়া, সব মান তুমি বের করে রাখছো। বা এসি সমান সমান √/, এবি এবি কই আছে? 9, যোগ হচ্ছে বিডি হচ্ছে 6, প্লাস হচ্ছে সিডি হচ্ছে 8। একটু দেখো তো কত আসে? 17 মিটার। তাহলে আমাকে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর দূরত্বটা বের করতে বলছে, দূরত্বটা আসলো 17 মিটার। আসো 7 নম্বর অঙ্কটা আসি। আচ্ছা, 7 নম্বর করার আগে ফিজিক্সের একটা প্রশ্ন বাইরে বলো তো ভাইয়া, ন্যূনতম পথে নদী পার এটা মানে কিভাবে নদী পার? এগুলা ভাই লিখে সোজাসুজি নদী পার। দেখো এখানে বলছে ন্যূনতম পথে ও স্বল্পতম সময়ে নদী পার। তাই লেখো সাতের 1 ন্যূনতম সময়ে নদী, আচ্ছা ন্যূনতম পথে বলছে মানে প্রথমটা না, ন্যূনতম পথে। তাহলে ন্যূনতম পথে নদী পার হতে প্রয়োজনীয় সময় T1 সমান হচ্ছে D/W। একটু আগে আমরা দেখছিলাম ভাইয়া W এর মান কত? √U² মাইনাস V², বা T1 সমান সমান √,
ডি এর মান বলে দিছে 500 মিটার, রুট ওভার ইউ হচ্ছে ভাইয়া আমাদের ইউ হচ্ছে সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ কত বলছে দেখো, 5 কিলোমিটার বেগে। তাহলে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, কত আসে দেখো। ইউ হচ্ছে সাঁতারুর বেগ আর ভি হচ্ছে স্রোতের বেগ, 0.12.5 12.5। তো এখানে এককটা মনে হয় একটু ভুল করছি আমরা ভাইয়া, বলতো এখানে 500 মিটার বলছে না ভাইয়া, তাহলে কত হবে, 0.5 বসাইতে হবে তো কিলোমিটারে। এবার দেখো, কারণ পরের এক মানগুলা তো কিলোমিটারে দেওয়া আছে, 0.125 আওয়ার। এবার আসো ন্যূনতম সময় নদী পাটটা আমরা যদি বের করি, ন্যূনতম সময়, এটা T2 ধরলাম, T2 হচ্ছে ডি ভাগ ইউ। তাহলে ডি এর মান হচ্ছে 0.5 আর ইউ এর মান হচ্ছে 5, কত আসে, কত, 0.1 আওয়ার। এখন আমাদেরকে বলছে এই দুটা সময়ের পার্থক্য নির্ণয় করো, তাহলে ডেল টি সমান হচ্ছে T1 মাইনাস T2, 0.125 মাইনাস 0.1, 0.025 আওয়ার। 7 এর 2 সেম, বাসায় করে নিও, ঠিক আছে, এটা বাসায় করে নিও। নয়ের 1 নাম্বারটা দেখো, নয়ের 1 বলা হচ্ছে 8 কিলোমিটার বেগে চলন্ত একটি বাস থেকে একটা বস্তুকে 16 কিলোমিটার বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। খেয়াল করো, দুইবার আসছে পরীক্ষার প্রশ্নটা। তাহলে বলতো ভাইয়া তার আগে বলো, বলতো আমরা যখন বাসে থাকি আমাদের বেগ আর বাসের বেগ কি ধরা হয়, সমান ধরা হয়। তাহলে একটা ক্রিকেট বল বাসে আছে, এই কথার মানে কি, ওই ক্রিকেট বলটার ডিরেকশন আর বাসের ডিরেকশন সেম, তাহলে কত বেগে চলতেছে, এটা মনে করলাম ইউ সমান সমান 8 কিলোমিটার পার আওয়ার এই বেগে চলতেছে। এখন তারা তোমাকে বলছে চলন্ত বাস থেকে একটা বস্তুকণাকে 16 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে নিক্ষেপ করলে। ভাইয়া বস্তুটাকে কোন দিকে মারলে বস্তুটা সোজা চলবে, এই কথার মানে লব্ধিটা সোজা থাকবে, বস্তুটা সোজা চলবে এই কথার মানে লব্ধিটা এই দিকে থাকবে। তাহলে বলো তো বলটাকে কোন দিকে থ্রো করতে হবে, এইদিকে ব্যাকে ব্যাকে থ্রো করতে হবে। তাহলে বলটাকে ব্যাকে থ্রো করতে হবে, ভি সমান সমান হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার বেগে। আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা, বা ট্যান 90 ডিগ্রি সমান সমান হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। ট্যান 90 মানে হচ্ছে 1/0 ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। তাহলে আর গুণ করো, ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল হচ্ছে 0, ভি কস আলফা ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস ইউ, বা আলফা ইকুয়াল হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, বা আলফা ইকুয়াল কস ইনভার্স, মান বসায় দাও, ইউ এর মান 8, ভি এর মান 16, তাহলে আলফার মান আসবে হচ্ছে 120 ডিগ্রি।
দেখো স্থিতিবিদ্যা গতিবিদ্যার একটা সহজ সুবিধা হচ্ছে বোর্ডের অঙ্কগুলা ভালো করে করলে এর মধ্যে থেকে কমন পড়ে, বুঝছি ভাই? আমরা লাস্টের কোশ্চেনটা দেখো 15 নাম্বার, এটা করাইলে আর একটা ম্যাথ বাকি থাকবে 8। দেখো 15 নাম্বারটা দেখো। কোশ্চেন 15 নম্বরে বলা হচ্ছে কণা কণার উপর একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ ও ভি এর লব্ধি ডাব্লিউ। ভাই আগে ছবিটা আঁকো। এইদিকে আমরা মনে করলাম ইউ, আর এইদিকে মনে করলাম ভি কাজ করতেছে। এদের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এদের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই অবস্থায় এদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। ধরি ইউ ও ভি পরস্পর পর আলফা কোণে ক্রিয়াশীল, আলফা কোণে ক্রিয়াশীল আমরা এটা ধরে নিলাম। ইউ ও ভি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, সুতরাং লব্ধি ডাব্লিউ সমান সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কস আলফা। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও। ডাব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2u ভি কস আলফা। এখান থেকে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই মানটা বের করে রাখো, ভি স্কোয়ার প্লাস 2u ভি কস আলফা। এটাকে 1 নাম্বার ইকুয়েশন রাখো। আচ্ছা, এবার আমরা আরেকটা ছবি আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্তটা আসি আমরা। দ্বিতীয় শর্তে কি করছে ভাইয়া, সব একটু খেয়াল করো। এইদিকে আমাদের ইউ ছিল, এইদিকে ভি ছিল। সব একটু প্রশ্নটা দেখো কি করছে, ভি কে বিপরীত করে ফেলা হয়েছে বলছে। দেখো পাইছো কিনা, ভি কে বিপরীত মুখী করে। তাহলে এই যে ভাইয়া ভি কে বিপরীত মুখী করে, তার মানে এটাকে আমরা এই যে মাইনাস ভি করে দিলাম। ভাইয়া তাহলে ভাইয়া একটু বলো তো, এটা ছিল আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? মানে পাই মাইনাস আলফা হবে। এবার ভি কে বিপরীত মুখী করে বলা হচ্ছে তার স্থলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি, এই বলটা তুমি এখন প্রয়োগ করছো। যে এটা মুছে দাও এবার। এই যে দেখো ভি কে উল্টাইলাম, উল্টায়া ভি এর স্থলে এই বেগটা প্রয়োগ করছি। বলা হচ্ছে এখন যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে W1 আমরা ধরে নিলাম। তো তোমার প্রমাণ করতে বলছে এই W1 আর W সমান হবে। তোমাকে প্রমাণ করতে বলছে W1 আর W সমান হবে। ছবিটা আঁকো। তাহলে ভাই আমরা রুট না লিখে সরাসরি স্কোয়ারটা লিখি। তাহলে সুতরাং W1 স্কোয়ার সমান সমান হচ্ছে, এটার উপর স্কোয়ার আসবে, W স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ইউ কস পাই মাইনাস আলফা। বলতো এখানে অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হয়ে গেছে, তাই না ভাই? এই দুজনের মাঝখানে অ্যাঙ্গেলটা আলফার পরিবর্তে হচ্ছে পাই মাইনাস আলফা। এবার ভাই আমরা 1 নাম্বার ইকুয়েশনের দিকে একটু খেয়াল করো। আমরা 1 নাম্বার ইকুয়েশনে এই মানটা কেন বের করে রাখছি, এই যে দেখো ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই মানটা ওই যে ওইখানে দেওয়া আছে ওইখানে বসায় দিব। তাহলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের জায়গায় এই মানটা বসায় দাও, বা W1 স্কোয়ার সমান সমান, তাহলে এটা আসবে ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ডট ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ইউ কজ আলফা। ভাইয়া এটা একটু কোয়াড্রেন্ট হিসাব করো তো।
cos 180 মাইনাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় চিহ্নটা একটু মাইনাস দিয়ে দাও, এই জায়গায় মাইনাস দিয়ে দাও। বা W1 স্কয়ার, ভাই একটা লাইন স্কিপ করি, পরে লেখো তো ভাই। ভাই একটু এদিকে বলতো, উপর থেকে একটা ভি যদি কমন নাও, তাহলে সেই ভিটার নিচে কাটা চলে যাবে, তাহলে কত থাকবে উপরে? ভি প্লাস 2u cos আলফা তার হোল স্কয়ার প্লাস হচ্ছে ইউ স্কয়ার মাইনাস, এখানেও সেম একটা ভি কাটা যাবে, 2 cos আলফা ইন্টু হচ্ছে ভি প্লাস 2u cos আলফা। বা W1 স্কয়ার সমান সমান, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাও, ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা প্লাস 4u স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার মাইনাস 2, এখানে একটা ইউ ছিল ভাইয়া, এই যে এই ইউটা লেখা হয় না, এখানে ইউটা দাও, 2u, হ্যাঁ, তাহলে 2uv cos আলফা প্লাসে মাইনাসে মাইনাস 4u স্কয়ার cos স্কয়ার আলফা। এই যে এটা 4 হবে ভাইয়া, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাইলে এটা হবে 4। আচ্ছা, এবার তুমি কাটাকাটি করো ভাই, এটা কাটা চলে যাবে, আর এটার সাথে এটা মিলাই হবে প্লাস, তাহলে W1 স্কয়ার সমান সমান ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা প্লাস এই যে একটা ইউ স্কয়ার আছে ইউ স্কয়ার, বা W1 স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ভাই একটু দেখো তো, এটা মানে কি? এই যে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার 2uv cos আলফা, এটা মানে W স্কয়ার, তাহলে এটার জায়গায় বসায় দাও W স্কয়ার, তাহলে সুতরাং W1 ইকুয়াল W2, অর্থাৎ লব্ধির মান সমান থাকবে। আজকে এ পর্যন্তই থাক, বাইরে একটু কাজ আছে।